শুভ সকাল আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের একটা ক্লাসে। আজকের এই প্লিজ হ্যাঁ আপনার আসুন আজকের এই ক্লাসে আমরা আসলে মূলত আমরা আজকে আলোচনা করব সাংবাদিকতার বৈশ্বিক ইতিহাস নিয়ে। তো আপনাদের যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী আসলে অনেক 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 বাস্তবতার কারণে ক্লাসে আসতে পারেন না, যে জন্য আসলে আমরা একটু রেকর্ডও করছি যাতে পরবর্তীতে তারাও ওই ক্লাসটা শুনতে পারে। ওকে, আমি একটু শুরুতেই বলি, আমি আপনাদের হয়তো 3টা ক্লাস নিব, মাত্র 3টা ক্লাস। এই 3টা ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ হ্যান্ড আউটসগুলো দিয়ে দিতে, যাতে আপনারা একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এবং আপনাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আপনারা ভালো করতে পারেন। ওকে, আমি একটু শুরুতেই বলি, সাংবাদিকতার ইতিহাস নিয়ে যে কয়টা ভালো বই আছে আমার কাছে মনে হয় ভালো এবং সহজ বই। আমার কাছে মনে হয় এটা একটা খুব সহজ বই আর কি। হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে আপনার বাংলাদেশের সংবাদপত্র। এটা লিখেছেন সুব্রত শঙ্কর ধর। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। এখন তিনি বিদেশে থাকেন, সম্ভবত বিশ্ব ব্যাংকেও চাকরি করেছেন, এবং তিনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটা লিখেছেন। এই বইটা এখন আর প্রিন্টে নেই, মানে হচ্ছে আপনি এই বইটা যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত, বাংলা একাডেমিতে প্রকাশিত আর পাবেন না। এই বইটা আপনি কোথায় পাবেন? এই বইটা আপনি পাবেন হচ্ছে নীলক্ষেতে। নীলক্ষেতে যে আপনার ওই যে কল্লোল বুক স্টোর বা বইয়ের দোকান আছে, হ্যাঁ, ওখানে গেলে আপনি বইটা পাবেন। এটা এটা আসলে আমি কল্লোল থেকে কেনা আর কি। হ্যাঁ, কল্লোল থেকে কেনা, হয়তো 50-100 টাকা নেবে, 100 টাকা হয়তো নেবে, 50 টাকা হয়তো না আর কি। হ্যাঁ, তো আমি মনে করি সাংবাদিকতার ইতিহাস পড়ার ক্ষেত্রে এই বইটা আপনাদের জন্য কাজে লাগবে। এই বইটা সহজ। ওকে, 2 নম্বরে আসি। এটা আরেকটা বই, এটা আমার শিক্ষকের বই। তিনি আমার সরাসরি ক্লাসে পড়িয়েছেন। তার নাম সুধাংশু শেখর রায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষক, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এখন স্যার চেয়ারম্যান আছেন কিনা আমার জানা নেই। তো এই বইটাতেও সাংবাদিকতার ইতিহাস আলোচিত হয়েছে। আমরা যে আলোচনাটা করছি সাংবাদিকতার বৈশ্বিক ইতিহাস, সেটাও এখানে আলোচনায় আছে। ওকে, ইন্টারেস্টিং হচ্ছে আরো কয়েকটা বই আপনার আমরা যে ক্লাসে পড়াই সেখানে আপনার সাংবাদিকতার ইতিহাস গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে। হ্যাঁ, তো আমি সেটা ইংরেজি রেফারেন্সও আপনাদেরকে দিয়ে দিব, এবং সেখান থেকে যে চ্যাপ্টারটা আপনাদের পড়তে হবে সেটাও আমি আপনাদের ফটোকপি করে দিব। তার মানে সহজ করে বোঝার জন্য এই বই দুটো, ঠিক আছে, আর কঠিন করে পড়ার জন্য যে ইংরেজি রেফারেন্স বই, সেটাও আসলে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে এই ক্লাসটা শুরু করার সময়ে আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকবেন, সেটা হচ্ছে আপনার এই 3টা টপিক, যেটা আমি আপনাদেরকে পড়ানোর কথা, 3টা টপিক কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে আপনি পরীক্ষায় লিখে ভালো মার্কস পাবেন বা ভালো মার্কস পেতে পারেন, তার সহযোগিতার জন্য যা যা আপনার ম্যাটেরিয়ালস দরকার আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। তার আগে বলবো, বইটার দাম খুবই কম, 100 টাকা, আপনারা কিনে ফেলতে পারেন। এটা বাংলা একাডেমিতে পাওয়া যায়, এটাও কিনে ফেলতে পারেন 150-200 টাকা দাম। যেহেতু আপনারা বিভিন্ন পেশায় আছেন, সাংবাদিকতায় আছেন, পরবর্তীতে আপনারাও লেখালেখি করবেন, আপনারাও বিভিন্ন কাজ করবেন, আমার কাছে মনে হয় এই দুটো বই আপনাদের পড়ার টেবিলে থাকতেই পারে। কত সবকিছু মিলে হয়তো 300-400 টাকা, এটা মনে হয় খরচ করা যায়। হ্যাঁ, আর ইংরেজি যেখান থেকে আপনার ফটোকপি করে পড়তে হবে, আমি সেটা আপনাদেরকে ফটোকপি করে দিব। ওকে, আমি একটু আলোচনায় আসি। আমাদের যে আলোচনা আজকে সেটা হচ্ছে সাংবাদিকতার বৈশ্বিক ইতিহাস নিয়ে আলাপ। আমি একটু সামনের দিকে যাই। এখানে আমার একটা ছবি দেখা যাচ্ছে। আমি আসলে কিছু কিছু জায়গায় ছোটখাটো একটু পড়ানোর চেষ্টা করি, আমার আপনার ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো যখনই ক্লাস নেওয়ার চেষ্টা করি, আমি আমার সম্পর্কে যা বলতে চাই আর কি, যে আমার কাছে মনে হয় আমি শিক্ষকতা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আমি একজন শিক্ষক। আমি মনে করি খুব সামান্য একজন শিক্ষক। তবে শিক্ষকতা করতে এসে আমার জিনিসটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে আমি আসলে প্রতিদিনই শেখার চেষ্টা করি। এই যে আজকের ক্লাস আপনাদের সাথে আমি আলাপ করব, আমি আসলে আপনাদের কাছ থেকেও শিখবো। তো এই যে শেখার প্রক্রিয়া, আমার কাছে মনে হয় যে আমি, হ্যাঁ, শিক্ষক ঠিক আছি, কিন্তু আমার শিক্ষক প্রক্রিয়ার মূল কথা হচ্ছে যে আমি আসলে প্রতিনিয়ত শিখছি আপনাদের কাছ থেকে, এবং আপনাদের কাছ থেকে শিখেই প্রতিদিন আমি আসলে সমৃদ্ধ হচ্ছি, প্রতিদিন আমি ঋদ্ধ হচ্ছি। তো আশা করছি আজকের ক্লাসেও আপনাদের যে আলোচনা, আপনাদের যে মিথস্ক্রিয়া, সেখান থেকে আসলে আজকেও আমি অনেক কিছু শিখতে পারবো। আমি একটু আলাপ করতে চাই আসলে সংবাদপত্র আমাদের কেন প্রয়োজন।
আসলে পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটা আমাদের প্রয়োজন তারই আসলে নানা ক্ষেত্রে বিকাশ ঘটে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন আমাদের প্রয়োজন, আমরা এখন বর্তমান যুগে আমরা জানি আমাদের বিভিন্ন অ্যাপস প্রয়োজন। আপনারা খেয়াল করে দেখেন আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রয়োজন। আপনারা খেয়াল করে দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু নিত্য নতুন নানা কিছু যুক্ত হচ্ছে। তেমনি আমাদের আমাদের জীবনে সংবাদপত্র কেন প্রয়োজন? কেন সংবাদপত্রের ইতিহাস শত বছরের? কেন সংবাদপত্র টিকে আছে? তার একটা সহজ কথা হচ্ছে যে আসলে মানুষের কি প্রয়োজন? মানুষের প্রয়োজন তথ্য। মানুষের তথ্য কেন প্রয়োজন? মানুষের তথ্য প্রয়োজন দুটো কারণে। একটা হচ্ছে মানুষ যখন তথ্য দ্বারা আপডেটেড থাকে, মানে তথ্য দ্বারা সাম্প্রতিক থাকে, তখন মানুষ আসলে সহজ করে সিদ্ধান্ত নিতে পারে। আরেকটা কি হয় তথ্যের মাধ্যমে? তথ্যের মাধ্যমে আরেকটা জিনিস সেটা হয়, সেটা হচ্ছে কি, তথ্যের মাধ্যমে আপনি ভবিষ্যতের বিপদ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন। যেমন ধরেন হঠাৎ করেই যদি আগামী 1 মাস পরে বাংলাদেশে কোনো ধরনের আপনার নতুন করে কোনো মহামারীর যদি প্রকোপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, ওকে, সেটা আপনি আমি কিন্তু জানি না, কিন্তু হতে পারে একজন সাংবাদিক জানেন, তার কাছে এভিডেন্স আছে, তিনি জানছেন যে 3 মাস পরে করোনা আউটব্রেকের আরেকটা ওয়েভ আসবে। সেই তথ্যটা কি করতে পারে? আপনাকে কিন্তু সচেতন করতে পারে। এবং সেই তথ্যটা আপনি কোথা থেকে পেতে পারেন? সেই তথ্যটা আপনি পেতে পারেন হচ্ছে গণমাধ্যমের দ্বারা। এই যে গণমাধ্যম, ম্যাস মিডিয়া, তারই হচ্ছে সনাতন মাধ্যম, সনাতন কাঠামো, সনাতন প্ল্যাটফর্ম ছিল হচ্ছে সংবাদপত্র। এবং খেয়াল করে দেখেন, যেহেতু এটা আপনার আমার জীবনের জরুরি, যেহেতু আপনার আমার জীবনে প্রয়োজন, সেহেতু এটা আসলে শত বছর ধরে টিকে আছে। এবং এটা কি হয়েছে? ধীরে ধীরে বিকশিত হয়েছে। আমি ছোট্ট একটা কোট আপনাদের সাথে শেয়ার করি। এটা মার্ক টোয়েন যাকে আমরা বলি, তিনি ইউএস এর একজন রাইটার, তিনি খুব চমৎকার কথা বলেছেন। There are only two forces that carry light to the corners of the globe, the sun in the heavens and the Associated Press down here. তিনি আসলে সংবাদ এবং সংবাদের গুরুত্ব বোঝাতে এই কথাটা বলেছেন। কোন বইয়ে বলেছেন? ম্যাস মিডিয়া 1964, যে বইটা লিখেছেন উইলিয়াম এল রিভার্স। একটু নামটা রিভার্স না রিভস হবে হয়তো, এটা কিন্তু ভুল হতে পারে, আমি একবার চেক করে দেখব। তো সেখানে তিনি এটা বলছেন যে যেখানে আপনি স্বর্গ কল্পনা করেন, সেখানে আপনার আলো নিয়ে যেতে পারে কি? সূর্য। আর যে পৃথিবী, এই পৃথিবীতে যে আসলে মানুষকে আলোকিত করতে পারে কি? সংবাদ। যেটা কই থেকে আসতে পারে? অ্যাসোসিয়েট প্রেসের কাছ থেকে আসতে পারে। আর যেটা আপনার আমার কাছে সরাসরি কে পৌঁছে দেয়? সংবাদপত্র পৌঁছে দেয়, গণমাধ্যম পৌঁছে দেয়। আপনার আমার কাছে সরাসরি তো অ্যাসোসিয়েট প্রেস আসে না, তাই না? এপি কি সরাসরি আপনার কাছে আসে না? আপনার কাছে কি আসে? আপনার কাছে প্রথম আলো আসে, আপনার কাছে ডেইলি স্টার আসে, এবং তার মাধ্যমে এপির সংবাদ তাদের মাধ্যমে আপনার কাছে আসে। ওকে, আমি একটু সামনের দিকে যাই। এখানে দুটো কোট আছে, আরেকটা কোট আপনাদের দেখাই, সেটা হচ্ছে এটা প্রফেসর হ্যারোল্ড অ্যাডাম, তিনি এই কোটটা তিনি বলেছেন। তিনি কি বলছেন? A history of changes in the society that was based on the major changes in the method of communications. আমাদের যে আপনার সোসাইটি পরিবর্তিত হয়, চেঞ্জ হয়, সেটা আসলে পরিবর্তিত হয় হচ্ছে আমাদের কমিউনিকেশনের মাধ্যমের দ্বারা। যেমন খেয়াল করে দেখেন, আপনারা যে এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সবার কাছে স্মার্টফোন আছে, হ্যাঁ, এটার কারণে কি হয়েছে? আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে না? আমাদের লাইফস্টাইলে কিন্তু অনেক পরিবর্তন চলে আসছে। আপনি ভিডিও কলে কথা বলেন, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, তাই না? আপনি সকালে ঘুম থেকে উঠে আগে হয়তো নামাজ পড়তেন, এখন মোবাইল খোলেন, তাই না? ঘুমের আগেও আপনি মোবাইল খোলেন। আমাদের কিন্তু পুরো লাইফটাই চেঞ্জ করে দিয়েছে। তো বলা হচ্ছে এই টেকনোলজিক্যাল চেঞ্জটা কি করেছে? আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এই টেকনোলজিক্যাল চেঞ্জের মাধ্যমেই আমরা যে সংবাদপত্রের কথা বলছি, সেটাও পরিবর্তিত হয়েছে। আমরা সে আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট করে কথা বলি আপনার, যে এই যে নিউজ শব্দটা, এটা কিভাবে আসছে? নিউজ শব্দটা আসছে একটা জার্মান ওয়ার্ড থেকে। সেই জার্মান ওয়ার্ড হচ্ছে নিউ ইও,
এই নিউ ইও থেকে শব্দটা তৈরি হয়েছে নিউজ, এবং সেই শব্দটার অর্থ হচ্ছে সামথিং নিউ, নতুন। যেটা নতুন ঘটছে, যেটা নতুন আপনার আমার সামনে আসছে, সেই বিষয়গুলো কোথায় সজ্জিত হচ্ছে? সংবাদপত্রের পাতায়। এবং সেটা সজ্জিত হয়ে কি হচ্ছে? আপনার আমার বাড়ির দোরগোড়ায় প্রত্যেক দিন চলে আসছে। এই যে প্রথম আলো আমার বাসায় এসেছে, এই যে আপনার অন্যান্য পত্রিকা আপনার চলে আসছে কোথায়? এই প্রতিষ্ঠানের কার্যালয়ে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটু সামনের দিকে যাই। ওকে, খুব সহজ করে বললে ধর, এই যে সংবাদপত্র আপনার আমার কাছে আসে, এই সংবাদপত্র আপনার কাছে কি নিয়ে আসে, কেন আসে, উদ্দেশ্য কি? এই সংবাদপত্র আসার চারটা বড় উদ্দেশ্য আছে বলা হয়। সংবাদপত্র আসলে কি করতে চায়? সংবাদপত্র যেটা করতে চায়, আপনাকে আমাকে ইনফর্ম করতে চায়, তথ্য দিতে চায়। সংবাদপত্র কি করতে চায়? আপনাকে আমাকে এডুকেট করতে চায়, শিক্ষিত করতে চায়। সংবাদপত্র কি করতে চায়? আপনাকে আমাকে প্রভাবিত করতে চায়, পারসিউ করতে চায়। সংবাদপত্র কি করতে চায়? আপনাকে আমাকে বিনোদিত করতে চায়। এই চারটা হচ্ছে সংবাদপত্রের মূল উদ্দেশ্য। আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাই সুন্দর করে। আপনি দেখতে পাচ্ছেন একটা সংবাদপত্র, এটা এটা এই ছবিটা আমিও আছি, এই প্রতিবাদ সভায় আমিও ছিলাম, সেই জন্য এটা একটু আপনাদেরকে দেখানো প্রথম আলোর ফার্স্ট পেজে। এনিওয়ে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্র কতটা গুরুত্বপূর্ণ দেখেন, এবং সংবাদপত্র হচ্ছে ইতিহাসের কত বড় গুরুত্বপূর্ণ উপাদান। আমরা জানি আমাদের দেশ, আমাদের এই বাংলাদেশে যদি স্বাধীন হয়, তার দুদিন পরে, অর্থাৎ 16 তারিখে স্বাধীন হলো, 17 তারিখে সংবাদপত্র প্রকাশিত হয়নি, 18-19 তারিখ থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবাদপত্র প্রকাশিত হওয়া শুরু করে। এবং স্বাধীন বাংলাদেশের সংবাদপত্রের প্রথম যে পত্রিকা, যে পত্রিকার বাংলাদেশের মুক্তি সংগ্রামের বড় অবদান ছিল, দৈনিক ইত্তেফাক, তাদের যে প্রথম এডিশন ছিল বাংলাদেশের, তার হেডলাইনটা ছিল দখলদার পাক বাহিনীর আত্মসমর্পণ, সোনার বাংলা মুক্ত। কি চমৎকার না? এক শিহরণ জাগে আর কি। এবং সংবাদপত্র আসলে পার্ট অফ হিস্ট্রি টু। হ্যাঁ, আমরা আরেকটা সংবাদপত্র দেখি, এটা হচ্ছে দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্টটা দেখেন, এটা ওই যে ডান পাশে আপনার নিয়াজি, আমির আবদুল্লাহ খান নিয়াজি, যাকে আমরা একে নিয়াজি বলি। হ্যাঁ, একে নিয়াজি আত্মসমর্পণ করছে, এবং কলকাতা থেকে প্রকাশিত ভারতের জাতীয় পত্রিকা, কলকাতা থেকে প্রকাশিত ভারতের জাতীয় পত্রিকা যেটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের শিরোনাম ছিল এরকম, দ্য ওয়ার ইজ ওভার, এবং দেখতে পাচ্ছি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছেন নিয়াজি, তাই না? ওকে, আমরা সামনের দিকে আসি। তাহলে আমাদের মূল যে কাজ, অর্থাৎ আমাদের সংবাদপত্র আপনার কিভাবে আসলো, তার যে বৈশ্বিক ইতিহাস, সেটা যদি আমি আলোচনা করতে চাই, প্রথমে আপনাকে বলি যে সংবাদপত্রের কাজ কি। চারটা কাজের কথা বললাম: ইনফর্ম, এডুকেট, পারসিউ অ্যান্ড এন্টারটেইন। ঠিক আছে? এই যে বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে, ধরেন আমাদের এই পৃথিবীর বয়স কয়েক কোটি বছর, তারপর সভ্যতার বয়স হচ্ছে কয়েক হাজার বছর, বলা হয় 5,000 বছর। হ্যাঁ, আবার ধরেন বলা হয় এরকম যে আমরা লিখন পদ্ধতি, সেটা হয়তো আবিষ্কৃত হয়েছে আরো ধরেন 1,500-2,000 বছর আগে। নানা নানা বিষয়ে আলোচনা আছে, প্রস্তর যুগের কথা আছে, বিভিন্ন জায়গায় ব্রোঞ্জ যুগের কথা আছে, নানা আলোচনা আছে। এই যে পৃথিবীর হিস্ট্রিটা এগিয়েছে, এই পৃথিবীর হিস্ট্রিটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে কমিউনিকেশন। মানুষ কিন্তু মানুষের সাথে যোগাযোগ করেছে। এখন সংবাদপত্র আছে, এখন সংবাদপত্রের ইতিহাস হচ্ছে ধরেন 150 বছরের। হ্যাঁ, কিন্তু তার আগে কি মানুষ যোগাযোগ করেনি? অবশ্যই করেছে। তার আগে কি পৃথিবী চলেনি? অবশ্যই চলেছে। আপনি আমি দাবি করতে পারি আপনি আমি আধুনিক পৃথিবীর মানুষ, কিন্তু তার আগেও তো সভ্যতা ছিল, এবং তারা ভালোও ছিল। ব্যাপারটা এমন নয় যে আপনি আমি আধুনিক বলে আরে তারা কোন প্রস্তর যুগে বসবাস করছে, তাদের জীবন না কতটাই খারাপ ছিল, ব্যাপারটা কিন্তু তা নয়। বলে যে অনেক ক্ষেত্রে মনে হয় তারাই ভালো ছিল, তাই না? তো তখনও কমিউনিকেশন ছিল, এবং তখন কি হতো? নানা ফর্মে কমিউনিকেশন হতো। আমি যদি ধরেন আধুনিক সভ্যতার যে বিকাশ, এই সভ্যতার বিকাশের ক্ষেত্রে একটা প্যারামিটার ধরা হচ্ছে নগর সভ্যতার বিকাশ। এই পৃথিবীতে কয়েকটা বড় আপনার কেন্দ্র ছিল, যেখান থেকে আপনার নগর সভ্যতার বিকাশ হয় এবং সভ্যতাটা এগিয়ে যায়। যেমন ধরেন কোথায়? একটা হচ্ছে মিশরে নগর সভ্যতার বিকাশ। আমাদের এই ভারত উপমহাদেশে হচ্ছে আপনার হরপ্পা মহেঞ্জোদারো, নীল নদের তীরে নগর সভ্যতার বিকাশ। নগর সভ্যতার বিকাশ হচ্ছে রোম কেন্দ্রিক, তাই না? ইউরোপ, রোমে আপনার নগর সভ্যতার বিকাশ হয়েছে। এদিকে আবার আপনার আমেরিকাতে, আপনার আস্তেকা মেক্সিকোতে, হ্যাঁ, সেখানে আপনার সভ্যতার বিকাশ হয়েছে।
তো বিভিন্ন কন্টিনেন্টে বিভিন্ন জায়গায় এরকম ক্ষেত্র ছিল যেখান থেকে আপনার সভ্যতার বিকাশ হয়েছে। এই সভ্যতার বিকাশের ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে রোম। ইউরোপের আপনারা জানেন ইতালির যে রাজধানী রোম। তো এই রোমে আপনারা জানেন যে রোমান এম্পায়ার মানে রোমান সাম্রাজ্য বলে একটা সাম্রাজ্য ছিল, যে সারা বিশ্বব্যাপী তাদের আপনার প্রভাব ছিল। তাদের একটা অবদান ছিল হচ্ছে আপনার সংবাদপত্রের বিকাশের ক্ষেত্রে। সেই অবদানটা কি? সেই অবদানটা বলা হচ্ছে যে রোমান সাম্রাজ্যে মানুষকে তথ্য দেওয়ার জন্য, মানুষকে মানুষের কাছে তথ্য পৌঁছানোর জন্য একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়ার নাম ছিল হচ্ছে দ্য অ্যাক্টা ডাউনা। দেখতে পাচ্ছেন আপনারা, দ্য অ্যাক্টা ডাই উরনা বা ডাউরনা উচ্চারণ করে অনেকে আর কি। হ্যাঁ, আমি যদি বলি ডাই উরনা, ঠিক আছে, সমস্যা নাই। একটা ডায়ুরনা কি? একটা ডায়ুরনা হচ্ছে একটা ফরমান, রাজ ফরমান, বা হচ্ছে রাজার ঘোষণা, বা হচ্ছে কিছু ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে কিছু তথ্য সংগ্রহ করে সেটা হচ্ছে আপনার সিলভার প্লেটে অথবা হচ্ছে আপনার পাথরে অথবা আপনার কোনো একটা ধাতব বস্তুতে লিখে আপনার রোমান সাম্রাজ্যের নির্দিষ্ট একটা জায়গায় ঝুলিয়ে দিত। ওকে, এই যে ঝুলিয়ে দেওয়ার প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে একটা ডাউরনা। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যদি এটা যদি আপনাদেরকে পরিপূর্ণ ব্যাখ্যা করে আপনাদেরকে বলি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডায়গ্রামের একটা ইলাস্ট্রেশন। এখানে কি বলা হচ্ছে? স্কলার্স কমনলি ক্রেডিট দ্য অ্যানসিয়েন্ট রোমান্স উইথ পাবলিশিং দ্য ফার্স্ট নিউজপেপার একটা ডাউরনা or daily doing in 59 BC. Although no copies of the paper have survived, it is widely believed to have published chronicles of events, assemblies, birth, dates, and daily gossip. In 1566, another ancestor of the modern newspaper appeared in Venice, Italy. This Avici by Avici or gazettes were handwritten and focused on the politics and military conflicts. However, the absence of printing press technology greatly limited the circulation of the both Acta Diurna and the Venetian papers. একদম খুব সহজ কথা। আমরা দুটো সভ্যতার কথা জানছি, একটা রোমান আর হচ্ছে ইতালিয়ান, তাই না? এবং তারা কি বলছে যে সেই সময় কি কথা হতো, কয়েক ধরনের তথ্য। দেখেন কি বলা হচ্ছে, কি কি তথ্য? হ্যাঁ, আপনি একটু পেছনে। হ্যাঁ, কয়েকটা ধরনের তথ্য বলা হচ্ছে, রাজ ফরমান্স, হ্যাঁ, বলা হচ্ছে বিভিন্ন জায়গার তথ্য। হ্যাঁ, এই তথ্যগুলো কি করা হতো, কেউ না কেউ লিখে, কেউ না কেউ এক জায়গায় করে কি করতো, টাঙিয়ে দিত। আপনাদের কি মনে আছে? এটা খুব ইন্টারেস্টিং, এটার সাথে আপনার মিল আছে আর কি। ধরেন ব্রিটিশ রাজ পরিবারে অনেক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো বিবিসি অনেক বড় করে প্রকাশ করে। যেমন গতকাল ব্রিটিশ ইলেকশনে আপনার নতুন প্রাইম মিনিস্টার আপনার শপথ নিয়েছে। এবং এর আগে কি হয়েছে, এর আগে দেখবেন যে ব্রিটিশ রাজ পরিবারের রাজার কোনো প্রিন্সের বিয়ে, প্রিন্সের বাচ্চা হওয়া, হ্যাঁ, এবং সেগুলোর কিন্তু একটা খুব একটা আপনার রাজসিক আপনার রিপ্রেজেন্টেশন আছে। যেহেতু এই জিনিসটা মানুষের প্রয়োজন, যেহেতু সংবাদপত্র মানুষের প্রয়োজন থেকে আসলে পথ তৈরি হয়। যখন প্রয়োজন নেই, পথ তৈরি হয় না, আটকে যায়। সংবাদপত্র মানুষের প্রয়োজন, তথ্য মানুষের প্রয়োজন, ঠিক আছে? সংবাদপত্র মানুষকে প্রশ্ন করে, সংবাদপত্র মানুষকে আপনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। হ্যাঁ, সংবাদপত্র হচ্ছে নানাভাবে আপনার দুর্নীতিকে আনভেইল করে, সমাজের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে। সেই তো সংবাদপত্র মানুষের দরকার। আর সেজন্যই ধীরে ধীরে এই সংবাদপত্র নানা ট্রান্সফরমেশনের মাধ্যমে আজকের এই জায়গায় এসেছে। আমি একটু ছোট্ট করে এই যে সংবাদপত্রের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি একটা ছোট্ট ক্রোনোলজি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এখানে বলা হচ্ছে, এই যে আমরা রোমান সাম্রাজ্যে যে আপনার সংবাদপত্র প্রকাশ বা তথ্য প্রকাশের যে আপনার ইয়েটা আমরা পেলাম, যে চিত্রটা আমরা পেলাম একটার মাধ্যমে, এরকম কিন্তু নানা জায়গায় নানাভাবে এটা আপনার প্রচলন ছিল। যেমন অনেকেই বলে মিশরে প্রচলিত ছিল। আপনারা জানেন যে আমরা প্রিন্টিং প্রেসের কথা বললাম, কিন্তু প্রিন্টিং প্রেসের আগে সভ্যতার আরেকটা বড় আবিষ্কার ছিল হচ্ছে লিখার কাগজ, প্যাপিরাস।
প্যাপিরাস আবিষ্কার হওয়ার আগে এই সভ্যতা কোথায় লিখতো? একসময় পাথরে লিখতো, যাকে আমরা প্রস্তর যুগ বলি। একসময় আপনার মেটালে লিখতো, তাই না? যাকে আমরা ব্রোঞ্জ যুগ বলি। ঠিক আছে, তখন আপনার মেটালের বিকাশ হতো। ঠিক আছে, তারপরে আমরা আরো উন্নত সভ্যতাতে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে কাগজ পেলাম, যে কাগজটাকে বলা হচ্ছে প্যাপিরাস, এবং মিশরে আবিষ্কৃত। এবং প্যাপিরাসে কি লেখা হতো? রাজফরমান লেখা হতো। প্যাপিরাসে কি লেখা হতো? বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের নির্দেশনা লেখা হতো। বলা হতো মিশরীয় সভ্যতাতেও আপনার এরকম একটা বিষয় ছিল যে বিভিন্ন তথ্য উপাত্ত লিখে আপনার তিন মাথা, অনেকে চৌমাথা বলে, মানে তিন মাথার সঙ্গম স্থল। আমার আমার বাড়ি বগুড়া শহরে, এখানে দেখবেন অনেকগুলো মাথা আছে, 7 মাথা, 3 মাথা, 4 মাথা, অনেক নাম আছে। 7 মাথা হচ্ছে সেন্ট্রাল আর কি। হ্যাঁ, তো এরকম আজকে প্রথম আলোর হেডলাইন বগুড়া আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে বলা হয় যে বিভিন্ন সড়কের সঙ্গম স্থল মাথা, সেখানে আপনার সেই তথ্যগুলো দেয়া হতো এবং মানুষ তথ্য পেয়ে উপকৃত হতো। এখন এই যে আপনার তথ্য পেয়ে উপকৃত হওয়ার, এটার একটা প্রচলন ছিল হচ্ছে চীনে। ওকে, বলা হচ্ছে তাসিং পাও ইন চায়না, এটা করে কোর্ট জার্নাল, এটা অ্যারাউন্ড 500 এডি। এই তাসিং পাও নামে এক ধরনের কোর্ট জার্নাল ছিল। এই কোর্ট জার্নালটা কি? সেটা হচ্ছে আপনার বিচারালয়, বা যেখানে আপনার মানুষ নানা বিষয় নিয়ে আপনার তর্ক বিতর্ক করে কোনো কিছু ঠিক করত। সেই বিচারালয় বা বিচারালয়ে সেখানে আপনার এক ধরনের তথ্য দেয়া থাকতো হচ্ছে ক্লেতে। ক্লে মানে হচ্ছে কাদা। ধরেন মানুষ কিন্তু বিভিন্ন ফর্মে লিখেছে, ওই যে আপনাকে বললাম, একসময় পাথরে লিখেছে, একসময় ব্রঞ্জে লিখেছে। হ্যাঁ, আর আমাদের চীন বা চীনার যে সভ্যতা, এখানে আপনার মানুষ লিখতে হচ্ছে মাটির উপরে, কাদার উপরে। বুঝতে পেরেছেন? তো সেই ধরনের লিখে যেখানে আপনার বিচার সালিশ বসতো, সেখানে আপনার এক ধরনের তথ্য শেয়ার করা হতো এবং সেটাকে বলা হচ্ছে তাসিং পাও। এটা চীনে আপনার এই ধরনের একটা জার্নালের আপনার প্রচলন ছিল, যাকে বলে কোর্ট জার্নাল। তাসিং পাওয়ের পরে, এবং আপনার খেয়াল করে দেখবেন চীনা সভ্যতার যে বিকাশ, চীনা সভ্যতার বিকাশের নানা কিছু কিন্তু মাটির উপরে লেখা। খেয়াল করে দেখবেন নানা কিছু মাটির উপরে। হ্যাঁ, তারপর দেখবেন তারপর আরেকটা আপনার চীনেই প্রচলন ছিল আরেকটা জার্নালের বা আরেকটা তথ্য দেওয়ার একটা প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে চিং পাও। এটাও 780 দিকে প্রচলন ছিল। তো এই তাসিং পাও, চিং পাওয়ার পরে যখন আমরা কাগজ আবিষ্কার করে ফেললাম, এবং কাগজ আবিষ্কার করার পর কি আনলাম? আমরা প্রিন্টিং প্রেস আবিষ্কার করে ফেললাম, এবং সেটা আবার মুভেবল। সেটা কি করলো? সংবাদপত্রের যে বিকাশ, সেই বিকাশকে ত্বরান্বিত করলো, রাস্তা খুলে দিল। এবং সেই প্রেক্ষাপটেই আমি আপনাকে বলছি, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে যোগাযোগের যে মাধ্যম, আমাদের যে যোগাযোগের যে হচ্ছে আপনার ম্যাস মিডিয়া, যেগুলো আমি বলছি, এই ম্যাস মিডিয়া কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় এক জায়গায় বিকশিত হয়নি। যেমন আপনি টেলিভিশনের কথা বলি আপনাকে, আপনারা জানেন টেলিভিশনের আবিষ্কার, টেলিভিশনের বিকাশ, এটার ক্ষেত্রে 3টা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা ছিল জাপান, একটা ছিল জার্মানি, একটা ছিল ব্রিটেন। অর্থাৎ 3টা দেশে এই প্রযুক্তিকে বিকশিত করার জন্য বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে কাজ করেছে, পর্যায়ক্রমভাবে কাজ করেছে। তারপরে এই প্রযুক্তিগুলোর সমন্বয় হয়ে আজকের টেলিভিশন এই পর্যায়ে চলে আসছে। সিমিলারলি এই যে সংবাদপত্র, তথ্য আদান প্রদানের প্রক্রিয়া, এটা বিভিন্ন সভ্যতাতে বিভিন্নভাবে বিকশিত হয়েছে। সিমিলারলি যখন আপনার মুভেবল প্রিন্টিং প্রেস তৈরি হলো গুটেনবার্গের মাধ্যমে, এবং গুটেনবার্গ তার যে প্রিন্টিং প্রেস মুভেবল, যার মাধ্যমে তিনি প্রথম যে আপনার জিনিসটা প্রিন্ট করেছিলেন, তার নাম ছিল হচ্ছে আপনার একটা বাইবেল। হ্যাঁ, তিনি প্রথম যেটা প্রিন্ট করেছিলেন কাগজের নামে বাইবেল ছিল। তো এই বাইবেল পড়ার পরে যখন আপনার প্রিন্টিং এর যখন আপনার বিকশিত হওয়ার যখন আপনার পথ খুলে গেল, তখন কিন্তু সাংবাদিকতা আবার বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমিকভাবে বিকশিত হওয়া শুরু করলো। বিভিন্ন জায়গায় কোথায়? আমেরিকাতে, ইউরোপে, এশিয়াতে, বিভিন্ন জায়গায়। মানে ধরেন ইউরোপে আবিষ্কৃত হয়েছে, আমেরিকানরা বসেছিল। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত হয়েছে, অন্যরা কিছু করেনি। তারপর আপনার এশিয়াতে আবিষ্কৃত হয়েছে, অন্যরা কোনো পাত্তা দেয়নি। ব্যাপারটা কিন্তু এমন নয়, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ হয়েছে। ওকে, তো আমরা
প্রথম যে ডেইলি সংবাদপত্র পায়, পৃথিবীতে বলা হয় প্রথম যে ডেইলি সংবাদপত্র পায়, এটা আসলে লন্ডন থেকে প্রকাশিত, এবং সেই সংবাদপত্রের নাম হচ্ছে ডেইলি কোরান্ট। এটা লন্ডন থেকে 1702 সালে প্রকাশিত হয়েছে। সিমিলারলি আমেরিকাতেও আপনার সভ্যতার বিকাশ, আমেরিকাতেও কাজ চলছে। তো এই যে আমেরিকাতে যে বিকাশ, এই আমেরিকাতে বিকাশের ক্ষেত্রে প্রথম যে আমরা সংবাদপত্র পেলাম তার নাম হচ্ছে পাবলিক অকারেন্সেস বোথ ফরেন অ্যান্ড ডোমেস্টিক। দেখেন বানানটা কিরকম, অকারেন্সেস আর কি। হ্যাঁ, এটা ইউএসএ তে প্রথম প্রকাশিত হলো, এবং প্রকাশিত হলো হচ্ছে 1690 খ্রিস্টাব্দে। পাবলিক অকারেন্সের আমার কাছে একটা ছবি আছে, এই দেখেন এই ছবিটা প্রথম প্রথম যে নামটা ছিল, দ্য পাবলিক অকারেন্সেস বোথ ফরেন অ্যান্ড ডোমেস্টিক। এটা লেখা আছে আপনার বোস্টন, থার্সডে সেপ্টেম্বর 1690, প্রথম সেখানে প্রকাশিত হবে। এবং এরপরেই আপনার ধীরে ধীরে প্রযুক্তির বিকাশ, ধীরে ধীরে অনেক কিছুকে সহজ করে নিয়ে আসা, এবং ধীরে ধীরে সংবাদপত্রের একটা বড় ধরনের আপনার কি বলা যায় উপযোগিতা তৈরি করা, এবং মানুষের সাথে সংযোগ তৈরি হয়। এবং সিমিলারলি আমি আমি অস্ট্রেলিয়াতে ছিলাম কিছুদিন, আমি তো আবারও অস্ট্রেলিয়াতে যাব। অস্ট্রেলিয়াতেও আপনার অনেক পুরাতন সংবাদপত্র আছে, 100 বছর 150 বছরের পুরাতন সংবাদপত্র আছে আর কি। হ্যাঁ, তো সেগুলো আমি একটু দুই একটা হাতে পেয়েছিলাম, মানে এখনকার এডিশনটা হাতে পেয়েছিলাম, পড়েছিলাম। অস্ট্রেলিয়ার সংবাদপত্রের দাম অনেক বেশি আর কি। হ্যাঁ, একটা সংবাদপত্রের দাম হচ্ছে $5। $5 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 440 টাকা। আমি 12 টাকার সংবাদপত্র পাই, 40 টাকাতে 500 টাকার সংবাদপত্র অনেক কঠিন। দ্য অস্ট্রেলিয়ান নামে একটা মেইন সংবাদপত্র আছে অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, তো অস্ট্রেলিয়ানটা আপনার এরকম চলে আর কি। তো আমি একটু আপনাদেরকে এই যে সংবাদপত্রের বিকাশের ধারা, বৈশ্বিক সংবাদপত্রের বিকাশের ধারা, এর ধারায় কয়েকটা সংবাদপত্রের নাম একটু আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। পৃথিবীতে এখন এখন যে 10টা সংবাদপত্র আপনার রুল করছে, তার একটা তালিকা আছে। বলা হচ্ছে ইউএস টুডে, দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল, ডেইলি ভাস্কর, এটা ইন্ডিয়াতে। হ্যাঁ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, ইউ ইউ মিউরি শিম্বন, হ্যাঁ, দ্য আসাহি শিম্বন জাপানের পত্রিকা। ঠিক আছে, এগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ডের বর্তমানে আপনার টপে আছে আর কি। এটা 2022 সালের একটা জরিপ, বলা হয় এই পত্রিকাগুলো সবচেয়ে টপে আছে। এবং দেখেন সংবাদপত্র বিকশিত কেন হয়? সংবাদপত্র বিকশিত হওয়ার মূল কারণ হচ্ছে সংবাদপত্র শুধুমাত্র আপনার বন জঙ্গল পাহাড় যুদ্ধক্ষেত্র, হ্যাঁ, সিভিল ওয়ার, সেখান থেকে তথ্যপত্র নিয়েই আপনার সামনে তুলে ধরে না, সাথে সাথে কি করে একটা জনমত তৈরি করে। এবং সেই জনমত কি হয়? জনমত পরবর্তীতে আপনার সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে। যেমন তার 1971 বড় বড় সংবাদপত্রগুলো কিন্তু বাঙালি জাতির পক্ষে বৈশ্বিক জনমত তৈরি করেছিল। আপনারা তো বলতে পারেন যে ভাই জনমত তৈরি করে কি হয়েছে, আমেরিকা তো পাকিস্তানকে সহযোগিতা করছে। আপনারা বলতে পারেন যে জনমত তৈরি করে কি হয়েছে, চীন তো পাকিস্তানকে সহযোগিতা করেছে। হ্যাঁ, সহযোগিতা করেছে তাদের হয়তো ভূ রাজনৈতিক বা তাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রেক্ষাপটে। কিন্তু খেয়াল করে দেখেন 1971 যুদ্ধের সময় যে জেনোসাইড বাংলাদেশে পরিচালিত হলো, এবং আমরা যে নিয়মতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে যে আপনার দেশ আমরা পেলাম, এই দেশ পাওয়ার ক্ষেত্রে যে বৈশ্বিক সংবাদ মাধ্যম যে জনমত তৈরি করেছিল, সেই জনমতের প্রেক্ষাপটে কিন্তু এই যুদ্ধে চীন আপনার সরাসরি যুক্ত হয়নি, এই যুদ্ধে আমেরিকা সরাসরি যুক্ত হয়নি। কারণ তারা জানে যে 9 মাসে পাকিস্তানি বাহিনী এখানে যে বর্বরতা চালিয়েছে, তখন যদি পাকিস্তানের পক্ষ নিয়ে সরাসরি সেই যুদ্ধে যুক্ত হয়, তাহলে বিশ্ব তাদেরকে এমনিতেই ঘৃণা করছে, বিশ্ব তাদেরকে একেবারেই আপনার ভয়ঙ্কর রকমভাবে ঘৃণার পাত্র তৈরি করে ফেলবে। খেয়াল করে দেখেন মাও সেতুংয়ের চীন, যে চীন হচ্ছে আপনার গণমানুষের দল, তারা বিপ্লব করে আপনার দেশ স্বাধীন করেছে, সমাজতান্ত্রিক দেশ তারা। হ্যাঁ, তারাও কিন্তু 1971 আমাদের সহযোগিতা করেনি, পরিপূর্ণভাবে আমাদের বিরোধী ছিল, তাই না? তো যাই হোক, তারপর কি হয়, বৈশ্বিক জনমত তৈরি হয়। যে জনমতের প্রেক্ষাপটে কি দাঁড়ায়, এই জনমতের প্রেক্ষাপটে যা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার পরবর্তীতে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে।
এখানেই হচ্ছে সংবাদপত্রগুলোর বড় অবদান। ছোট্ট করে বলি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমার কাছে মনে হয় যে সকল বৈশ্বিক সাংবাদিক, যে সকল বিদেশি সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদের দেশের গণহত্যার কথা, বর্বরতার কথা তুলে ধরেছেন, হ্যাঁ? জনমতবিত সহযোগিতা করেছেন এবং ঝুঁকির মধ্যে থেকে সংবাদ প্রকাশ করেছেন। এই কয়েকজন সাংবাদিককে আসলে আমাদের একটু মনে রাখা প্রয়োজন। একটু ছোট্ট করে আপনার দেখাই। এটা আমি আপনার সাথে পরেও আলোচনা করব, হ্যাঁ? আমাদের যেহেতু আমাদের সাংবাদিকতার যখন আপনার 71 এর সাংবাদিকতা নিয়ে আলোচনা হবে, এই আলোচনার ধারাবাহিকতায়, তখন আমি তাদের আপনার কাজ নিয়ে আমি বড় আলাপ করব। তারপরে ছোট্ট করে আপনাদেরকে ছোট্ট করে তুলে রাখি যে সকল ফরেন জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সাইমন জন রিং, সিডনি এইচ শনবার্গ, পিটার হ্যাজেলহাস, অ্যান্থনি মাস্কারেনহাস এবং ড্যান কোগিন, আরও ৮-১০ জনের নাম আছে। আমি আপনাদের সাথে তাদের যে কাজ সেগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আমি আসলে আজকের আলোচনাটা অফিসিয়ালি একটু শেষ করতে চাই। শেষ করার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে দুটো কথা, আমি আপনাদের ছবি দেখাতে চাই। এই ছবিটা আমার তোলা, হ্যাঁ? ছবিটা সুন্দর। ছবিটা সুন্দর আসলে। হ্যাঁ, এটা কোথায় বলেন তো? হ্যাঁ। কোথায় এই ছবি? না, এই ছবিটা করোনা কালে তোলা। এই ছবিটা করোনা কালে তোলা। এই ছবিটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির উপর থেকে তোলা। এটা হচ্ছে বুয়েটের আপনার বিল্ডিং, হ্যাঁ? বুয়েটের নতুন বিল্ডিং আর কি, হ্যাঁ? পলাশী মোড়ের ওখানকার বিল্ডিং, সরকারি বিল্ডিং গুলো, আর হচ্ছে আকাশ আর কি। আজিমপুরের বিল্ডিং গুলো, হ্যাঁ ঠিক বলেছেন আপনি, হ্যাঁ। হ্যাঁ, এই ছবিগুলো আমি করোনাকালে তুলেছিলাম। আমি তখন আমার ওয়াইফের চাকরি সূত্রে রোকেয়া হলে থাকতাম আর কি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া। রোকেয়া হলের হাউস স্ট্রিটের কোয়ার্টারে, রোকেয়া হলে নয়। রোকেয়া হাউস স্ট্রিটের কোয়ার্টারে থাকা হতো আমার। তখন করোনাকালে আমার একটা ডিএসএলআর ক্যামেরা আছে ভাঙাচোরা, সেটাতে ছবি তুলতাম আর কি। আচ্ছা, এই ছবিটা আপনাদেরকে দেখানো আপনাদের মন ভালো করার জন্য আর একটু ছোট্ট করে দুটো কথা বলার জন্য আমার কাছে মনে হয় এরকম যে আমরা আসলে সবাই কি চাই? আমরা আসলে সবাই জ্ঞান অর্জন করতে চাই এবং আমরা আসলে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই। এই সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য নানা ধরনের বাণী আমাদের সামনে আছে, কথা আমাদের সামনে আছে। আমি আসলে একটু গৌতম বুদ্ধ দ্বারা প্রভাবিত আর কি, হ্যাঁ। গৌতম বুদ্ধের অনেক কিছু আমাকে খুব টানে আর কি, হ্যাঁ। যদিও আহ, ধরেন মিয়ানমারের বৌদ্ধরা মুসলমানদের সাথে যা করছে সেটা খুব ভয়াবহ, হ্যাঁ। তারপরে বৌদ্ধ ধর্মের অনেক সুমহান বাণী আমাকে টাচ করে। তো তারই দুটো বাণী আপনাদের সাথে একটু শেয়ার করে আজকের ক্লাসটা আমি একটু শেষ করতে চাই। তো সেখানে বলা হচ্ছে, পিস কামস ফ্রম উইদিন, ডোন্ট সেক ইট উইদাউট। আপনি যদি শান্তি খোঁজেন, শান্তি যদি খুঁজতে চান, একটু ভেতর থেকে খোঁজা উচিত, হ্যাঁ। আপনার ভেতরে, আপনার ভেতরে হিংসা বেশি কিনা, আপনার ভেতরে রেষারেষি বেশি কিনা, হ্যাঁ। আমরা যদি হিংসা কমাতে পারি, অন্যকে যদি আপনার ক্ষতি করার মানসিকতা কমাতে পারি, আমার মনে হয় আমরা শান্তিটা ভেতর থেকে পেতে পারি। আরেকটা চমৎকার বাণী গৌতম বুদ্ধ সেখানে বলছে, ডু নট ডুয়েল উইথ দ্য পাস্ট, ডু নট ড্রিম অফ দ্য ফিউচার, কনসেন্ট্রেট দ্য মাইন্ড ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আপনাদের সাথে আজকে আমি কথা বলছি, গত দুদিন আগেও আমি চরমভাবে হতাশাগ্রস্ত ছিলাম। আমি একটা স্কলারশিপের জন্য খুব ট্রাই করেছিলাম, আমি খুব স্বপ্ন দেখেছিলাম, আমি ব্যর্থ হয়েছি। আমার মনটা খুবই খারাপ ছিল, এখনো খারাপ। কিন্তু আজকে সকালে যখন আমি আপনাদের ক্লাসে এসেছি, আমি যখন সকালের চাটা খেয়েছি, আমার কাছে মনে হয়েছে আমার যা সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে, সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি একটু আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমি একটু আপনাদের জন্য চেষ্টা করতে চাই। এবং আজকের যে ক্লাস, বর্তমান, ভবিষ্যতে কী হবে জানি না, হ্যাঁ, পাস্ট কী ঘটে গেছে সেটাও জানি না, এই বর্তমানটাকে যাতে একটু গুরুত্বপূর্ণ করে তৈরি করা যায়, তার চেষ্টাটা আমার ছিল। আমি ক্লাসের শেষ মুহূর্তে একবারই আমি আপনাদেরকে বলছি, আমি শুরুতেই হয়তো আপনাদেরকে বলেছি একটু, সেটা হচ্ছে যে এর জন্য পড়তে হবে, বৈশ্বিক সাংবাদিকতার ইতিহাস আমাদের পড়তে হবে। এবং পড়ার জন্য বাংলা যে রিসোর্সেস, আমার ক্লাসের শেষ কথা, বাংলা যে রিসোর্সেস সেটা আমি আপনাদেরকে একেবারে হাতে দিয়ে দিব, ইংরেজিটাও দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে পড়ে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। ইন দ্য মিন টাইম, আমি যদি আপনাদের অন্য কোনোভাবে আপনাদের কাজে আসতে পারি, ওকে, অন্য কোনোভাবে যদি আমি আপনাদের সহযোগিতা করতে পারি, সেটা যদি আপনারা আমাকে জানান, আমি এই যে বর্তমানকে গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে বলতে পারি, আই উইল ট্রাই মাই বেস্ট, I will try my best in two particular issues. Number one, your learning,
ইউর নলেজ। আপনি যদি মনে করেন আমি লার্ন করতে চাই, এই নলেজটাকে পেতে চাই, এটা কিভাবে করব, এটা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি কিভাবে সহযোগিতা করতে পারি, এই পরীক্ষার জন্য আপনি যে প্রস্তুতি নেবেন তার জন্য আপনার যা ম্যাটেরিয়ালস লাগবে, যেভাবে লাগবে, যেহেতু আমি সাংবাদিকতা শিক্ষকতা করি, আমার অনলাইনে কিছু এক্সেস আছে, আমার লাইব্রেরিতে কিছু এক্সেস আছে, আমার ডিপার্টমেন্টে কিছু বই আছে, তো সেখান থেকে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমি আপনাদেরকে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করতে পারি। So I will try my best to help you out in next two classes. Thank you so much.